বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হঠাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের হিড়িক, দল ছাড়ার পর তাসনুবা জাবিন তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস, এনসিপিতে ভাঙনের গুঞ্জন। জামায়াতের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট ইস্যুতে বেকায়দায় নাহিদ আক্তাররা, পাল্টাপাল্টি মন্তব্যে বিভক্ত দলের শীর্ষ নেতারা। অবশেষে সারা দেশের বেশ কিছু আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন। যশোরের 5 আসনে 4টিতেই নতুন মুখ, কপাল পড়েছে কাজী রৌনকুল ইসলাম শ্রাবণের। রাজধানীর এভারকেয়ারে সংকটময় অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যরাতে সংবাদ সম্মেলন করে জানালেন ডাক্তার জাহিদ হোসেন দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল শাহবাগ, সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের, বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান সমীকরণ। সেই ধারাবাহিকতায় হঠাৎই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লেখেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত 1.5 বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। অন্যদিকে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে তিনি লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়ের আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ে যাব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সে ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। তিনি লেখেন, একটি দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগও থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারাই। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবে আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। পোস্টে নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা 9 আসনে 4,693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত মানুষের স্বাক্ষর গোছানো প্রায় অসম্ভব একটি কাজ। আপনাদের স্বতঃস্ফূর্ত সাহায্য ছাড়া এটা করতে পারবো না। এই কাজে আগামীকাল বসার জায়গা দিয়ে বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য প্রার্থনা করেন তিনি। সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিং এর সময় আপনারা অনেক ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে যারা ডোনেট করা অর্থ ফেরত চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। যারা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন। জামায়াত ইসলামীর সঙ্গে জোট গড়তে গিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র বিদ্রোহ, তৈরি হয়েছে ভাঙনের আশঙ্কা। জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে দলের কেন্দ্রীয় 30 জন নেতা। চিঠিতে তারা এই জোটের দলের আদর্শ জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন চিঠির বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, এনসিপির কেন্দ্রীয় 30 নেতা গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। এরই মধ্যে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তিনি ঘোষণা দিয়েছেন ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। পাশাপাশি আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে এনসিপি, বিএনপি ও জামায়াত উভয়ের দলের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি। পরে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বৈঠক চলে টানা 1 সপ্তাহ। শুক্রবার রাতে জামায়াত এনসিপির জোট চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় দলীয় বিদ্রোহ। জামায়াতের সঙ্গে জোট করতে আপত্তি জানিয়ে চিঠি দেন 30 নেতা। এদিকে জুলাই বিপ্লবের মিত্র শক্তি হিসেবে জামায়াতের পক্ষে জোট করতে শনিবার 70 জন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামকে পাল্টা চিঠি দেন। আজ যে কোনো সময় এই জোটের চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। নানা জল্পনার অবসান ঘটে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের মধ্যে পরিবর্তন এনেছে বিএনপি। সারা দেশের বেশ কিছু আসনে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে যুগপথ আন্দোলনের সঙ্গীদের কয়েকটি আসনও ছেড়ে দেওয়া হয়েছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, সমঝোতার মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা 12 আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে। চট্টগ্রাম 4 আসনে বিএনপির ঘোষিত প্রার্থী কাজী সালাউদ্দিনের পরিবর্তে মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম 11 আসনে প্রার্থী করা হয়েছে। গত 3 নভেম্বর প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর্বে এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। চট্টগ্রাম 10 আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্ট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে। তিনি বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে। অন্যদিকে যশোরের 6টি আসনের মধ্যে 4টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। যশোর 1 আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরিবর্তন করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর 4 আসনে প্রথমে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব। নতুন করে পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিউর রহমান ফরাজি। যশোর 5 আসনে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পান উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। যশোর 6 আসনে মনোনয়ন পেয়েছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, কিন্তু তাকে পরিবর্তন করে দলের কেন্দ্রীয় সদস্য উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন আজাদকে মনোনয়ন দেয় দল। পিরোজপুর 1 আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। 27 ডিসেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয় তাকে। এর আগে বিএনপি জোটভুক্ত জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া মোস্তফা জামান হায়দার প্রবীণও তার শারীরিক অসুস্থতার কারণে মনোনয়ন পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীকে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শনিবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এমনটি জানান তিনি। AZM জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। উনি জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন। এদিকে দেশে ফেরার পর শনিবার রাতে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান হাসপাতাল ছাড়লে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। বলেন, মায়ের পাশে দীর্ঘ সময় কাটিয়েছেন তারেক রহমান। চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। খালেদা জিয়াকে দোয়ায় রাখার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। চিকিৎসক সহ খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে জড়িত সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য দলের নেতাকর্মীদের কাছেও আহ্বান জানান তিনি। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আজও ইনকলাব মঞ্চের অবরোধ স্লোগানে উত্তাল হাদী চত্বর। দুপুর গড়ানোর আগেই শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন ইনকলাব মঞ্চের হাজার হাজার নেতাকর্মী। ধীরে ধীরে থমকে যায় যান চলাচল, উত্তাল হয়ে ওঠে হাদী চত্বর। উই ওয়ান্ট জাস্টিস, আপোষ না সংগ্রাম, এমন সব নানা স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। হাদীর খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচার, এটাই এখন একমাত্র দাবি আন্দোলনকারীদের। টানা অবস্থান, অবরোধ সবকিছুর মধ্যেই তাদের দৃঢ় সংকল্প, বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না কেউই। ডিএমপির পক্ষ থেকে অভিযোগপত্রের আশ্বাস মিললেও তাতে সন্তুষ্ট নন তারা। নতুন কর্মসূচিতে মাঠে আছেন সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী, যোগ দিচ্ছেন সাধারণ মানুষও। গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান ইনকলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদী। তারই হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল হাদী চত্বর। সাম্প্রতিক সময়ে জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী সমঝোতা ও জোট গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। বিভিন্ন মহলে এ নিয়ে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দেওয়ার প্রেক্ষাপটে দলটির অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার মধ্যরাতে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আক্তার হোসেন তার ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকলেও কিছু নির্দিষ্ট সংস্কার প্রশ্নে এনসিপি, জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের অবস্থান কাছাকাছি এসেছে। তার ভাষায়, রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যই বর্তমানে যে কোনো নির্বাচনী সমঝোতা বা জোট ভাবনার ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয়। আক্তার হোসেন আরও জানান, বিএনপির সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে অন্য দলগুলোর অবস্থানের পার্থক্য দৃশ্যমান হলেও তা থেকে এই সিদ্ধান্ত পৌঁছানো ঠিক হবে না যে এনসিপি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে অপরিবর্তনীয় রাজনৈতিক জোটে যাচ্ছে। বরং সংস্কারের প্রশ্নে যেখানে স্বার্থ ও লক্ষ্য মিলছে সেখানে আলোচনার সুযোগ তৈরি হচ্ছে।
তবে জামায়াতের সঙ্গে এই সম্ভাব্য সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেই যে মতভেদ রয়েছে সেটিও স্পষ্ট হয়ে উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতে ইসলামীর সঙ্গে যে কোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। স্মারকলিপিতে তারা দলীয় আদর্শ, রাজনৈতিক ভবিষ্যৎ এবং জন আস্থার বিষয়টি গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন দল হিসেবে এনসিপির রাষ্ট্র সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থান শক্তভাবে তুলে ধরতে চাইলেও জামায়াতের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টি দলটির ভেতরে ও বাইরে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ বিষয়ে দলটির নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় সেটির উপর আগামী দিনের রাজনৈতিক অবস্থান অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগে জোটে যোগ দেয়া বা দল পরিবর্তন করার মতো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তবে দল ছেড়ে বা বিলুপ্ত করে অন্য দলে যোগ দেওয়ার যে হিড়িক এবার দেখা যাচ্ছে, তেমনটা এর আগে আর কখনো দেখা যায়নি। যেমন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন শিক্ষার্থীর গড়া রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার মনোনয়নও পেয়েছেন। আবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদও দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ধানের শীষে নির্বাচন করার জন্য। ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে দল বিলুপ্ত করার নজিরও স্থাপন করা হয়েছে। যেমন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা বিএলডিপির একাংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম গত ৮ই ডিসেম্বর তার দল বিলুপ্ত করে নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন। এর আগে বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী শরিক দলের প্রতীকে নির্বাচনের সুযোগ ছিল জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর। কিন্তু গত নভেম্বরে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওতে সংশোধনী আনলে সেই পথ বন্ধ হয়ে যায়, যে কারণে শেষ পর্যন্ত হয় দল বিলুপ্ত করে অথবা নিজ দল থেকে পদত্যাগ করে অন্য দলে যোগ দিতে হচ্ছে তুলনামূলক স্বল্প পরিচিত রাজনৈতিক দলের নেতাদের। বিএনপির শরিক দলগুলোর একাধিক নেতা বিবিসি বাংলাকে বলছেন যে বিএনপি এবং তারা নিজেরাও মনে করছেন নিজ দলের প্রতীকে ভোট করতে হলে তারা ভোটের রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারবেন না। অন্যদিকে এই নির্বাচনে ভোটের হারের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বণ্টন হওয়ার কথা রয়েছে। সেই বিষয়টিকেও বড় একটা কারণ হিসেবে বিবেচনা করছে দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে বড় দলের আধিপত্যের ফলে আস্তে আস্তে হারিয়ে যেতে পারে ছোট দলগুলো। যখন আপনার ছোট রাজনৈতিক দলগুলো বড় রাজনৈতিক দলগুলোর সাথে মিশে যাচ্ছে, তখন সে কিন্তু আপনার শুধু ক্ষমতা কেন্দ্রিক থাকছে, তার যে আদর্শ বা কর্মসূচি যেগুলো সে দীর্ঘদিন যাবত জনসাধারণকে বলে আসছে সেগুলো গুরুত্ব হারিয়ে যাচ্ছে। ফলে যেটা হলো জনসাধারণের কাছে একটা মেসেজ যায়, সেটা হলো যে ক্ষমতা বা নির্বাচনে জয়লাভ করাটাই মুখ্য। জনসাধারণের আকাঙ্ক্ষা, তাদের যে পরিবর্তনের যে সমর্থন পরিবর্তনের প্রতি, সেগুলো গুরুত্ব হারিয়ে যায়। বিশ্লেষকরা মনে করেন সংসদে যেতে গিয়ে যখন ছোট রাজনৈতিক দলগুলো বড় দলে বিলীন হয়ে যায়, তখন সেই ছোট দলগুলোর আর ভবিষ্যৎ রাজনীতিতে খুব একটা সুবিধাজনক অবস্থান থাকে না। দীর্ঘ ৫ বছর পর অবশেষে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে মিয়ানমারে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে। মিয়ানমারের নির্বাচন কমিশনের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত ৩ ধাপে এই ভোট গ্রহণ চলবে। প্রথম ধাপে রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়ানগুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত কয়েকটি শহর ও গ্রামাঞ্চলে ভোট গ্রহণ চলছে। মিয়ানমারের স্থানীয় সময় সকাল ৬টা থেকে জাতীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভা ২ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর দখল করা অঞ্চল ও প্রদেশগুলোতে ভোট গ্রহণ হচ্ছে না। মিয়ানমারে এর আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। সেই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিজয়ী হয়। কিন্তু ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালে ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন। সেনা অভ্যুত্থানের পর সূচি সহ এনএলডির কেন্দ্রীয় নেতা ও কর্মীদের গ্রেপ্তার করা হয়, যারা এখনো কারাগারে আছেন। সূচির বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ এনেছে জান্তা। সেগুলো প্রমাণিত হলে ১৫০ বছর কারাবাসে সাজা হতে পারে তার। ২০২৩ সালে জান্তা শাসিত নির্বাচন কমিশন এনএলডিকে বিলুপ্ত ঘোষণা করেছে। ফলে এবারের নির্বাচনে এনএলডি নেই।
এবং 2020 সালের নির্বাচনে অংশ নেওয়া বেশিরভাগ দলও এবারের নির্বাচন বর্জন করেছে। বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আছে সামরিক বাহিনীর সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যারা ভোট গ্রহণের পর সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের 6 মাস পর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর উত্থান শুরু হয়। 2023 সাল থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চালাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই জয়ী হয়েছে। বর্তমানে রাখাইন সহ প্রায় 33% এলাকা এসব বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকা এবং অন্তত 5টি প্রদেশে ভোট গ্রহণ হচ্ছে না। সুচির ছেলে কিম অ্যারিস নির্বাচন নিয়ে বলেন, এটা একটি অর্থহীন নির্বাচন। আমার মা এবং মিয়ানমারের অধিকাংশ মানুষ এমনটাই মনে করেন। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 27 ডিসেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত এই হামলা হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি জানান, এই হামলায় প্রায় 500টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত 2 জন নিহত এবং 2 শিশু সহ কমপক্ষে 46 জন আহত হয়েছেন। একই সঙ্গে কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনার্গো জানায়, দেশব্যাপী জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে এবং কিয়েভের বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার ফলে কিয়েভের প্রায় 1/3 এলাকা তাপ সরবরাহবিহীন হয়ে পড়ে। 27 ডিসেম্বর সকালে তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, কিয়েভ ও আশেপাশের এলাকায় প্রায় 6 লাখ পরিবার বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। এই হামলার জেরে ইউক্রেনের পশ্চিমে অবস্থিত পোল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের রেজেশুভ ও লুবলিন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়, যদিও পরে সেগুলো আবার চালু করা হয়। এই হামলাকে ওয়াশিংটনের মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার প্রতি রাশিয়ার প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ ইস্যুতে 28 ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প। একে সম্ভাব্য শান্তি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এর আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনে আলোচনা করবেন জেলেনস্কি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত শান্তি চুক্তির মূল ভিত্তি হিসেবে থাকা 20 দফা খসড়া নথির কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে। যদিও ভূখণ্ড নিয়ন্ত্রণ এবং রাশিয়ার দখলে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ এখনও কূটনৈতিক আলোচনার প্রধান বাধা। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তার ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নির্ভর করবে ট্রাম্পের উপর। তিনি কি দিতে প্রস্তুত, কখন এবং কতদিনের জন্য। তিনি আরও বলেন, যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা নিয়ে 2 পক্ষের একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, যার আওতায় একাধিক বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুরো প্রক্রিয়াটির চালিকা শক্তি যুক্তরাষ্ট্রই। অনুমোদন না দিলে জেলেনস্কির কিছুই করার নেই। দেখা যাক সে কি নিয়ে আসে। বৈশ্বিক জ্বালানি তেলের বাজার আবারও নিম্নমুখী। 28 ডিসেম্বরে স্পট মার্কেটে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে $56.74। সপ্তাহের ব্যবধানে যা অন্তত $1.50 কমেছে। এর আগে 16 ডিসেম্বরে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয় $55। গত 1 বছরের মধ্যে সর্বনিম্ন দামের রেকর্ড হয় সেদিন, আর সর্বোচ্চ $79 বিক্রির রেকর্ড হয়েছিল 13 জানুয়ারিতে। 2025 সালের শুরু থেকেই বেশ অস্থির ছিল আন্তর্জাতিক জ্বালানি বাজার। শুরুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় হলেও তা বেশি দিন স্থায়ী ছিল না। 13 জানুয়ারির পর থেকে মধ্য মার্চ পর্যন্ত বেশিরভাগ সময়ই ছিল নিম্নমুখী প্রবণতা। সবচেয়ে বড় পতন হয় এপ্রিলের প্রথম সপ্তাহে। অনেকটা সমাহারে উঠানামা করেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ওপেক বাস্কেট সহ অন্যান্য ক্রুড অয়েলের দাম। সামগ্রিকভাবে চলতি বছরের ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 19% এবং WTI ক্রুডের দাম 21% কমেছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বা ধীরগতির আশঙ্কা দেখা দিলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের চাহিদা কমে। এর প্রভাব পড়ে দামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে অপেক ও অপেক প্লাসভুক্ত দেশগুলো উৎপাদন সীমিত করলে দাম 20% কমার মতো পরিস্থিতি তৈরি হতো না।
বিদ্যুৎ চালিত যানবাহন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং অতিরিক্ত মজুদের কারণেও জ্বালানি তেলের দাম কমতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের মতে একাধিক যুদ্ধের কারণে বৈশ্বিক বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ায় 2025 সালের বেশিরভাগ সময় জ্বালানি তেলের দাম নিম্নমুখী ছিল। রিমাইগ্রেট। চলতি বছর 14 অক্টোবর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর তাদের এক্স অ্যাকাউন্টে এই শব্দটি পোস্ট করে। এরপর থেকেই এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসন ইঙ্গিত দিয়েছে যারা প্রকৃত আমেরিকান নন তারা যেন আবার নিজ দেশে যেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে এসেছিলেন স্বেচ্ছায় সেখানে ফিরে যান। চলুন রিমাইগ্রেট বা রিমাইগ্রেশন কি, কেন এটি আলোচনায় এলো জেনে নিই। রিমাইগ্রেশন শব্দটির অর্থ পুনরায় অভিবাসন, অর্থাৎ স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাওয়াকে রিমাইগ্রেশন বলা হয়। ধরুন কেউ ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গেছেন, তিনি পুনরায় ভারতে ফিরে গেলে এটিকে বলা হয় রিমাইগ্রেশন। অতি ডানপন্থী আন্দোলনকারীরা মনে করেন রিমাইগ্রেশন জাতিগত নির্মূলের একটি অংশ। এর মাধ্যমে একটি শ্রেণীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর শ্বেতাঙ্গ ন্যাশনালিস্টদের মতে রিমাইগ্রেশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সব অশ্বেতাঙ্গদের দেশ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। রিমাইগ্রেশনের উৎপত্তি হয় 1930-এর দশকে জার্মানিতে। তখন নাৎসিরা জার্মান ইহুদিদের মাদাগাস্কারে রিমাইগ্রেট করার পরিকল্পনা করেছিল। রিমাইগ্রেশনের ধারণাটি ব্যাপক আলোচনায় আসে ফ্রেঞ্চ ঔপন্যাসিক রেনো কামু এর বই থেকে। 2011 সালে তিনি লা গ্র্যান্ড রি-এমপ্লেসমেন্ট নামের একটি বই প্রকাশ করেন, যেখানে গ্রেট রিপ্লেসমেন্ট কনস্পিরেসি থিওরি নিয়ে বিস্তর আলোকপাত করেন তিনি। এই ঔপন্যাসিক মনে করেন পশ্চিমা বিশ্বে শ্বেতাঙ্গ খ্রিস্টানদের জায়গা দখল করছে অশ্বেতাঙ্গরা, বিশেষত মুসলিম জনগোষ্ঠী। এটিকে তিনি আখ্যা দেন জেনোসাইড বাই সাবস্টিটিউশন হিসেবে। এই বইটিতে তিনি হোয়াইট ন্যাশনালিস্ট থিওরি সম্পর্কে বর্ণনা করেছেন। একসময় কট্টর ডানপন্থীদের মধ্যে সীমাবদ্ধ ছিল রিমাইগ্রেশনের ধারণা, তবে এখন ধীরে ধীরে মূলধারার রাজনৈতিক আলোচনায় জায়গা করে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী রাজনীতির উত্থানই এর প্রধান কারণ। তারা মনে করেন সরকারি পর্যায়ে রিমাইগ্রেশন শব্দের ব্যবহারই এই ধারণাকে প্রান্তিক অবস্থা থেকে টেনে এনে মূলধারার রাজনৈতিক আলোচনায় পরিণত করছে। আমেরিকা ও ইউরোপের চরম ডানপন্থী আন্দোলন নিয়ে গবেষক হাইডি বেইরিচ জানান, ইউরোপের অভিবাসন বিরোধী দলগুলো এই শব্দকে নতুন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, আশ্চর্যের বিষয় এটা নয় যে জার্মানির মতো অভিবাসী বিদ্বেষী দল এএফডি এই ধারণার প্রতি আগ্রহ দেখাচ্ছে, বরং বিস্ময়কর হলো একটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী নীতির অবস্থান এখন যুক্তরাষ্ট্র সরকারই সামনে নিয়ে আসছে। জার্মানির কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দেশটিতে একটি চরমপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত। রিমাইগ্রেশনের ধারণা ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। অস্ট্রিয়ার ফ্রিডম পার্টির এফপিও নেতা হার্বার্ট কিকল 2024 সালে নির্বাচনের আগে এক ভাষণে বলেন, জনগণের চ্যান্সেলর হিসেবে আমি আমাদের আতিথেয়তায় অধিকার পদদলিতকারীদের রিমাইগ্রেশন শুরু করব। জার্মানিতে অল্টারনেটিভ ফর জার্মানি এএফডি দলের নেতা অ্যালিস ভাইডেলও সীমান্ত বন্ধের পক্ষে কথা বলতে গিয়ে রিমাইগ্রেশন শব্দটি ব্যবহার করেন। চলতি বছর মে মাসে ইতালিতে অনুষ্ঠিত রিমাইগ্রেশন সামিটে ইউরোপ জুড়ে অংশ নেন প্রায় 400 ডানপন্থী কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় নীতিতে রিমাইগ্রেশন যুক্ত হলে জাতিগত নির্মূলের অনেক ঘটনা ঘটবে। ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একদিন পরই ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। 27 ডিসেম্বর দেওয়া এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, সোমালিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে। এর আগে ইসরায়েলের এই স্বীকৃতি ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়। আফ্রিকান ও মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের মতে সোমালিয়ার সীমানা এককভাবে পরিবর্তন করা যাবে না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। এটি শুধু সোমালিয়ার জন্য নয়, পুরো আফ্রিকা অঞ্চলের শান্তি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এছাড়া সোমালিল্যান্ড ও সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের মধ্যে দীর্ঘদিনের যে মতবিরোধ রয়েছে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এই জন্য দুই পক্ষের মধ্যে অর্থবহ সংলাপ শুরু করার আহ্বান
জানাচ্ছে ইইউ। ইসরায়েলের এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সোমালিয়া সরকার। মোগাদিসু এই সিদ্ধান্তকে দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছে। সোমালিয়ার কর্মকর্তারা বলছেন, সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা বেআইনি ও ইচ্ছাকৃত। এর বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি পথে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার মতে সোমালিল্যান্ড সোমালিয়ার অবিচ্ছেদ্য অংশ। বেশ কয়েকটি দেশ এবং আঞ্চলিক সংস্থাও ইসরায়েলের এই পদক্ষেপকে প্রত্যাখ্যান করেছে। মিশর, তুরস্ক, জিবুতি এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্য রাষ্ট্রগুলো এই স্বীকৃতির নিন্দা জানিয়েছে। তারা সতর্ক করেছে এটি আফ্রিকার শিং অঞ্চল এবং লোহিত সাগর করিডোরকে অস্থিতিশীল করে তুলতে পারে। আফ্রিকান ইউনিয়ন, পূর্ব আফ্রিকান আঞ্চলিক জোট, আইজিএডি, নাইজেরিয়া ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলের সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে। এছাড়াও 20টিরও বেশি দেশ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এক যৌথ ঘোষণায় বলছে, এমন পদক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিল্যান্ড সহ সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির নেপথ্যে মূলত গাজা ইস্যু। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইছে ফিলিস্তিনিদের গাজা থেকে অন্য কোথাও পুনর্বাসন করতে। গত মার্চে সোমালিয়া ও সোমালিল্যান্ডকে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাবও দিয়েছে তারা, কিন্তু তখন তা উড়িয়ে দিয়েছে দু প্রশাসনই। তবে এখন ধারণা করা হচ্ছে সোমালিল্যান্ড সরকার ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে, এজন্যই হঠাৎ ইসরায়েল স্বীকৃতি দিয়েছে। এছাড়া 2020 সালে শুরু হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে সোমালিল্যান্ড রাজি হওয়ায় মধ্যপ্রাচ্যের পর আফ্রিকা অঞ্চলেও কূটনৈতিক যাত্রা শুরু করবে তেল আবিব, যা তাদের ব্যবসা বাণিজ্যকে আরও সম্প্রসারিত করতে সহায়তা করবে। 1991 সাল থেকে সোমালিল্যান্ড নিজস্ব প্রশাসন, মুদ্রা ও নিরাপত্তা বাহিনী নিয়ে কার্যত একটি স্বতন্ত্র রাষ্ট্রের মতো পরিচালিত হয়ে আসছে। তবে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি অঞ্চলটি। এখন সোমালিল্যান্ড আশা করছে ইসরায়েলের স্বীকৃতি তাদের কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙতে সাহায্য করবে এবং অন্য দেশগুলোকে একইভাবে স্বীকৃতি দিতে উৎসাহিত করবে। তবে ইসরায়েলের পদক্ষেপকে ঘিরে যে আন্তর্জাতিক বিরোধ তৈরি হয়েছে তা বিষয়টিকে আরও জটিল করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।